বন্ধুরা, ইতিহাসের অন্যতম আর সবচেয়ে বড় একটি গোপন চুক্তি কয়েক ঘন্টা আগে সম্পূর্ণ হয়েছে এবং এই চুক্তিটি করেছে রাশিয়া। হ্যাঁ, আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরন এক্সপোর্ট নিজেই এই চুক্তির ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান একটি প্রদর্শন চলাকালীন তাদের SU-57 বাহুবলী যুদ্ধবিমানের জন্য আরও একজন ক্রেতা পাওয়া গেছে। যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানায়নি যে কোন দেশ এই যুদ্ধ বিমানকে তাদের থেকে কিনতে চলেছে, চুক্তির মূল্য কত বিলিয়ন ডলার, কতগুলো স্টেলথ যুদ্ধবিমান তারা বিক্রি করতে যাচ্ছে। তবে আমার কাছে আসা আনুষ্ঠানিক খবর থেকে আপনারা একটি ভালো ধারণা পেতে পারেন। কেমনটা দেখুন। এখনকার পর্যন্ত পাওয়া এই তথ্য থেকে যতটুকু বুঝতে বা জানতে পারা যাচ্ছে বা রাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী যে কুয়ালালামপুরে আয়োজিত ডিএসএ 2026 আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে রুশ সরকার একটি দক্ষিণ এশীয় দেশের সাথে G2G বা সরকার টু সরকার চুক্তিতে সাইন করেছে। এই চুক্তিতে শুধু যুদ্ধবিমান নয়, বরং এর সাথে মিসাইলের একটি সম্পূর্ণ প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ট্রেনিং সুবিধা, দেশের ভেতরে মেনটেন্যান্স হাব মানে রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং খুচরো যন্ত্রাংশের নির্বিচ্ছিন্ন সরবরাহ, এই সব কিছুর জন্য চুক্তিটি হয়েছে। যুদ্ধবিমানের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হচ্ছে অন্তত 14টি যুদ্ধবিমান নিশ্চিতভাবে কেনা হচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সম্ভাব্য ক্রেতাকে। দেখুন, অফিসিয়ালি নাম প্রকাশ না করলেও বর্তমানে দুটি দেশের নাম জোরালোভাবে সামনে আসছে। আপনারা কি ভাবছেন ভারত? না বন্ধুরা, ভারত নয়, কেননা ভারত হলে এটা আপনাদের আগেই জানিয়ে দিতাম। এখানে সম্ভাব্য যে নামটা আসছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, দ্বিতীয়ত হতে পারে ভিয়েতনাম। এর মধ্যে ইন্দোনেশিয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণটা কি সেটাও বলে দিই। দেখুন, সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া রাফাল যুদ্ধবিমানের চুক্তিকে বাতিল করেছে। তারা জানিয়েছে ভবিষ্যতে তারা আর নতুন করে রাফাল কিনবে না। ধারণা করা হচ্ছে বায়ুসেনার রাফাল অন্তর্ভুক্ত করার যে পরিকল্পনা ছিল তার পরিবর্তে তারা এখন SU-57 স্টেলথ যুদ্ধবিমান কিনছে, অর্থাৎ রাফালকে SU-57 দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। ইন্দোনেশিয়া ভারতের মতো এমন একটি দেশ যারা পশ্চিমা এমনকি রুশ উভয় ধরনের সামরিক ব্যবস্থাকে ব্যবহার করে। উদাহরণস্বরূপ তারা রাফেল কিনেছে ঠিকই, কিন্তু তার আগে রাশিয়ার কাছে থেকে SU-35 যুদ্ধবিমান কিনেছে। তাদের কাছে সোভিয়েত আমল এমনকি পশ্চিমা উভয় ধরনের যুদ্ধবিমান মিশ্রণ রয়েছে। এই চুক্তিটি কত বিলিয়ন ডলার হতে পারে? তো দেখুন, 2 বছর আগে আলজেরিয়া রাশিয়ার কাছে থেকে SU-57 কিনেছিল এবং 2025 সালে রাশিয়া তার ডেলিভারি শুরু করেছে। বর্তমানে আলজেরিয়া বিশ্বের প্রথম দেশ যাদের কাছে SU-57 যুদ্ধবিমান রয়েছে। তারা 14টি বিমানের জন্য প্রায় $2 বিলিয়ন খরচ করেছিল, অর্থাৎ প্রতিটি বিমানের দাম পড়েছিল $130 থেকে $140 মিলিয়ন। আপনারা বলতে পারেন এটা তো অনেক দামি, কারণ ভারতকে রাশিয়া যখন অফার করে তখন দাম থাকে 60 থেকে 70 বা সর্বোচ্চ $100 মিলিয়ন। আসলে বাড়তি এই $40 থেকে $50 মিলিয়ন শুধু বিমানের জন্য নয়, বরং তার মিসাইল, মেনটেন্যান্স হাব, ট্রেনিং, সেন্সর মডিফিকেশনের জন্য নেওয়া হয়। তবে প্রথমবার কোনো বিমান কিনলে এই খরচ দিতেই হয়। পরবর্তীতে ফলোয়ান অর্ডারের সময় এই খরচ আর লাগে না। তাই ইন্দোনেশিয়াকে 14টি বিমানের জন্য প্রায় $2 থেকে $2.5 বিলিয়ন পরিশোধ করতে হতে পারে। এবার আসি ভারতের জন্য এর প্রভাব কী। এখন ভারতও প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভারতও বর্তমানে রাফাল চুক্তির বিষয়টিকে কিছুটা সাইডে সরিয়ে রেখেছে। প্রশ্ন উঠছে, ইন্দোনেশিয়া যেমন দামি রাফাল বাদ দিয়ে তারা অর্ধেক দামে স্টেলথ সুবিধাযুক্ত SU-57কে বেছে নিচ্ছে, ভারতে কি তাহলে সেই পথে হাঁটবে? তো আগামী কয়েক মাসের মধ্যে ভারত ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের মেগা মিটিং হতে যাচ্ছে। সেখান থেকে প্রতিরক্ষা খাতের বড় কোনো খবর নিশ্চিতভাবে আসবে। তাই ভেতরের খবরের জন্য অবশ্যই নজর রাখুন। তবে আমারও পার্সোনাল ওপিনিয়ন যে ফ্রান্স যেভাবে যত টাকা দিয়ে আমাদেরকে লুটার চেষ্টা করছে, সেই টাকায় আমরা না কোনো কোড পাচ্ছি, না কোনো এর পার্সোনালিটি সুবিধা পাচ্ছি। তাই আমারও হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তত অর্ধেক হলেও এই SU-57 বাহুবলীকে কেনা উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।